প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদেরকে আমি কিছু থিওরি শিখিয়েছিলাম। আজকে অঙ্ক শেখাবো। আজকে প্রশ্নমালা 8.1 এর আমি যে প্রথম অঙ্কটা যেটা করাবো সেটা হচ্ছে 1-এর 4 নম্বর অঙ্কটা। তো এখানে যেটা বলতেছে দেখো, আমি অঙ্কটা আগে তুলে নিছি। এখানে দেখো বলতেছে যে কোনো বিন্দুতে 2p এবং p মানের দুটি বল ক্রিয়াশীল। প্রথমটিকে দ্বিগুণ করলে এবং দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, পি এর মান নির্ণয় করো। আমাদের এখানে বলতেছে দুইটা কথা বলতেছে। প্রথমে বলতেছে যে কোনো বিন্দুতে মনে করো যে এখানে একটা বিন্দু আছে, তো এই বিন্দু দুইটা বল ক্রিয়াশীল। একটা হচ্ছে টুপি বল, ধরে নিলাম যে এদিকে একটা টুপি বল কাজ করতেছে, আর একটা হচ্ছে এদিকে বল কাজ করতেছে, সেটা হচ্ছে পি বল। তাহলে আমরা কি দেখতেছি, বলতেছে কোনো বিন্দুতে টুপি এবং পি মানে দুটি বল ক্রিয়াশীল। তা আমি ধরে নিলাম এই বিন্দুতে দুইটা বল ক্রিয়াশীল, একটা হচ্ছে টুপি আর একটা হচ্ছে কি পি, এবং ধরে নিলাম যে এদের মধ্যবর্তী কোণ আলফা, মানে টুপি এবং পি দুইটা বল, তাদের মধ্যবর্তী কোণ আলফা, এবং এই যে লব্ধি পাওয়া যাবে ধরে নিলাম সেই লব্ধিটা আর পি বলে টুপি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে আমরা এখানে কি বলতেছি, প্রথম যে কথাটা বলা ছিল যে কোনো বিন্দুতে টুপি এবং পি মানে দুটি বল ক্রিয়াশীল। এই যে দিলাম একটা বিন্দু, যেখানে আমরা এখানে দিলাম এই বরাবর দিলাম টুপি বল আর এই বরাবর দিলাম পি বল। একটা বিন্দু ক্রিয়াশীল যেটা দিলাম যে দুইটা বলের মধ্যবর্তী কোণ আলফা এবং এদের লব্ধি বলটা এই টুপি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এটা আমরা ধরে নিলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে বলতেছে প্রথমটিকে দ্বিগুণ করলে, প্রথমটিকে মানে যে বলটা প্রথমে ছিল তাকে আমরা দ্বিগুণ করব। তা দ্বিতীয় ক্ষেত্রে দেখো, তাহলে আমরা কি হয়, প্রথমটিকে দ্বিগুণ করলে অর্থাৎ এই বলটা হয় 4p, দ্বিগুণ করলে হয় 4p, এবং দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে, অর্থাৎ দ্বিতীয় বলটা যে পি বল ছিল তার সঙ্গে আমরা 8 একক বৃদ্ধি করলাম। তাহলে এই বলটার নাম হলো p+8 বল হলো। আগে ছিল পি বল, তার সঙ্গে যদি আমি 8 একক বৃদ্ধি করি তাহলে p+8 হলো। আর প্রথমটি বল ছিল 2p, পরের সঙ্গে তার সঙ্গে আবার 2 গুণ করলাম, এজন্য এটা হলো কি 4p। সেক্ষেত্রেও লব্ধির দিক দিক হচ্ছে অপরিবর্তিত থাকে, মানে একই থাকে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি হবে, তখন লব্ধির দিকটা একই রকম থাকে। তাহলে ধরলাম যে এদের মধ্যবর্তী কোণ আলফা, আর এই যে লব্ধিটা পাচ্ছে আর তার মানও থিটাই থাকলো। কেন থিটা থাকলো, কারণটা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলতেছে যে প্রথমে যে বিষয়টা বললো যে টুপি এবং পি মানে দুইটি বল ক্রিয়াশীল। এই যে দিলাম একটা বিন্দু দুইটি বল নিলাম, একটা টুপি এবং পি, যাদের মধ্যবর্তী কোণ আলফা এবং তার লব্ধিটা টুপির সাথে থিটা কোণ উৎপন্ন করে, এটা দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে বলতেছে যে প্রথমটিকে দ্বিগুণ করলে, তো 2p ছিল আগে, তো যদি দ্বিগুণ করি তাহলে 4p হবে, সে 4p দিলাম, এবং দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে, দ্বিতীয়টি ছিল p বল, পরে এর সাথে 8 একক বৃদ্ধি করলাম, তাই p+8 হলো। তাহলে এই বলটা p+8, তখনও লব্ধির দিক একই থাকে, মানে বলতেছে কি অপরিবর্তিত থাকে, মানে একই থাকে। p এর মান নির্ণয় করো। তো সেজন্য আমরা করলাম কি এই লব্ধির দিকটা p4p সাথে সেটা কোণ উৎপন্ন করছে। তা আমরা এখন লিখব যে, যেটা লিখবো যে মনে করি বা ধরি, ধরি হচ্ছে প্রথম ক্ষেত্রে, এটা ধরলাম, এটা এটা যেহেতু প্রথম ক্ষেত্র, এটা দ্বিতীয় ক্ষেত্র, তো প্রথম ক্ষেত্রে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম ক্ষেত্রে কি করলাম, ধরি 2p ও p বলদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা আলফা, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা, এবং এদের লব্ধি আর 2p এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। এটা লিখে নিলাম। লিখে নিলাম যে এখানে 2p ও p বলদের মধ্যবর্তী কোণ আলফা এবং এদের লব্ধি আর 2p এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদেরকে আমি বেসিক যেমন শিখেছিলাম তখন কিছু বিষয় শিখেছিলাম।
বিষয়গুলো ছিল এমন যে যদি আমরা অন্য খাতায় একটু বিষয়টা লিখি, বিষয়টা ছিল এমন যদি একটা বিন্দুতে দুইটা বল ক্রিয়াশীল হয়, একটা ধরলাম পি বল আর একটা ধরলাম হচ্ছে কিউ বল, দুইটা বল ক্রিয়াশীল হয় এবং তাদের লব্ধি যদি আর হয় এবং এদের মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধিটা পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তখন আমাদের শিখাইছিলাম যে ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা হচ্ছে লব্ধির দিক বের করার সূত্র। এটা কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তো এটা শিখেছিলাম কি লব্ধির দিক বের করার সূত্র। আর একটা শিখেছিলাম লব্ধির মান, লব্ধির মানটা শিখেছিলাম আর ইকুয়াল টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। যদি দুইটা বল একটা বিন্দুতে ক্রিয়াশীল হয় এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা হয় এবং লব্ধিটা আর পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তখন আমাদের লব্ধির মানটা ছিল এটা আর আমাদের দিকটা ছিল আমাদের এটা ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা ছিল। তো আমরা এখন করব কি এই সূত্রটা ব্যবহার করব। কেন এই সূত্রটা ব্যবহার করব? এটা লব্ধির দিক। তো এই সূত্রটা ব্যবহার করার কারণটা হচ্ছে দেখো এখানে বলতেছে যে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, তার মানে লব্ধির দিকটা আমাদের বের করতে হবে। সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা আমরা ব্যবহার করব। তো আমরা এখন একটু লিখতে পারি যে যদি 2p এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তা আমরা একটু লিখতে পারি সুতরাং ট্যান থিটা, দেখো ট্যান থিটা ইকুয়াল টু আমি লিখে দিলাম কি যে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এটা যদি কিউ বল হয়, এটা যদি পি বল হয় এবং এদের মধ্যবর্তী কোণ আলফা হয় এবং এই লব্ধিটা যদি থিটা কোণ উৎপন্ন, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা আমাদের সূত্র। তাহলে কিউ কোনটা হবে? কিউ তাহলে এই বলটা, আর পি বলটা সেই বলটা, তা কিউ এই বলটা। আমরা যদি ওইটা লিখি থাকি তাহলে দেখো তো কিউ বল যদি এটা হয়ে থাকে তাহলে পি এটা সাইন আলফা বাই পি বলতে এই পি 2p প্লাস 2p প্লাস এটা আমাদের হবে প্রথমটা। তো আমরা একটু যেহেতু এখানে একটু লিখে নিতে পারি ট্যান থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা আমরা লিখে নিলাম এই সূত্রটা। তো ট্যান থিটার সমান আমরা এটা পাইলাম। এখন আমরা করব কি এটাকে রেখে দেব, এটাকে রেখে দিয়ে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিতে পারি। 1 নম্বর ইকুয়েশন আমরা দিয়ে দিলাম। এখন দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি হয় প্রিয় শিক্ষার্থীরা, দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি হয় আমরা দ্বিতীয় ক্ষেত্রে লিখব। দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছিল, দ্বিতীয় ক্ষেত্রে এই বলটাকে দ্বিগুণ করা হয়েছিল আর এই বলের সাথে 8 একক বৃদ্ধি করা হয়েছিল। সেক্ষেত্রেও এই লব্ধির মানটা একই ছিল, সরি লব্ধির দিকটা একই ছিল, থিটা ছিল। সেক্ষেত্রে এক্ষেত্রে আবার ট্যান থিটা সমান কত হবে? ট্যান থিটা সমান হবে আবার তোমার পি প্লাস 8, মানে যেহেতু কিউ সাইন আলফা, কিউ মানে পি প্লাস 8 সাইন আলফা বাই পি, পি মানে 4p প্লাস কিউ মানে হচ্ছে ওরকম পি প্লাস 8। দেখো তো প্রিয় শিক্ষার্থী বিষয়টা বোঝো নাকি? আমরা এটা করলাম দ্বিতীয় ক্ষেত্রে, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। তো এখন এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে কেন? দেখো একই রকম সূত্র কিউ সাইন আলফা বাই পি প্লাস কি কজ আলফা এবং দুই জায়গায় ট্যান থিটা লিখছি। আর যেহেতু দিক একই রকম, থিটার মানটা দুইজনেরই একই, তো 1 ও 2 হতে যদি নিতে থাকি আমরা তাহলে এমন এমন হয় না যে পি সাইন আলফা বাই 2p প্লাস পি কজ আলফা ইকুয়াল টু পি প্লাস 8 সাইন আলফা বাই 4p প্লাস পি প্লাস 8 কজ আলফা। এটা আমরা লিখলাম। তো আমরা এখানে একটু ব্র্যাকেটে লিখে দিলাম 1 ও 2 হতে, 1 ও 2 হতে, এটা আমরা একটু লিখে দিলাম। ওকে, এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি ক্যালকুলেশন করা, যেহেতু তুমি আর গুণন করো এটি করো, এটা জটিল হয়ে যায়। তো আমরা একটু অন্য প্রসেসে করব, আর গুণন করব না, এটাকে আমরা একটু বিয়োজন যোজনের মতো করব। তো আমরা করব কি, সেক্ষেত্রে দেখো এখানে আছে সাইন আলফা, এখানে আছে কজ আলফা। তুমি যদি এক্ষেত্রেও যদি যোজন বিয়োজন করো বা বিয়োজন করো জটিল হবে। যার কারণে আমরা করব কি, এটাকে এখানে দিয়ে দেবো আর এটাকে এখানে দিয়ে দেবো, অর্থাৎ সাইন গুলো এক জায়গায় করবো, কজ গুলো আরেক জায়গায় করবো। অর্থাৎ দেখো এখানে যেহেতু কজ আলফা আছে, আমি এই টার্মটার সাথে কজ আলফা যেহেতু আছে এটাকে আমরা এখানে দিয়ে দেবো আর সাইন আলফাকে আমরা এখানে রাখবো, মানে আর গুণ মতো করে জাস্ট ইন্টারচেঞ্জ করবো, এটাকে এখানে এটাকে এখানে। তো দেখো তাহলে 4p প্লাস পি প্লাস 8
তাহলে এখানে হচ্ছে কজ আলফা হয় বাই 2p প্লাস p কজ আলফা। দেখো কজ আলফা এক পাশে নিলাম, আর এখানে হচ্ছে p প্লাস 8 সাইন আলফা বাই এখানে হচ্ছে p সাইন আলফা। দেখো তো প্রিয় শিক্ষার্থী কিন্তু বুঝো না কি জাস্ট করলাম কি, এটাকে দিলাম এখানে আর এটাকে দিলাম এখানে। এখন দেখো আমরা যদি বিয়োজন করি সহজে সব টার্মগুলো কেটে যায়, তাহলে আমরা সহজে ক্যালকুলেশনটা করতে পারি। তাহলে এখন দেখো আমরা শুধু বিয়োজন করব। তো বিয়োজন যদি করি 4p প্লাস, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে নিই, p কজ আলফা আমরা একটু ক্যালকুলেশন করলাম প্লাস 8 কজ আলফা মাইনাস বিয়োজন করা তো জানোই, মাইনাস এই টার্মটা হবে, অর্থাৎ 2p মাইনাস p কজ আলফা বিয়োজন করলাম বাই 2p প্লাস p কজ আলফা। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বিয়োজন করলে দুই পাশে করতে হয়, তা আমরা এই পাশেও করব। তো এই পাশে যদি করি, এই পাশে কি আছে আমাদের দেখো, p সাইন আলফা প্লাস 8 সাইন আলফা, তাহলে বিয়োজন করলে মাইনাস p সাইন আলফা, আর নিচে যা আছে p সাইন আলফা থাকবে। আমরা তাহলে এখানে কি কাজ করলাম, এটা আমরা এখানে বিয়োজন করলাম, এটা আমরা বিয়োজন করলাম। তো এখন দেখো আমরা ব্র্যাকেটে যদি লিখে দিই বিয়োজন করে, বিয়োজন করে, তো এখন দেখো কেটে যায়, এই পি কজ আলফা কেটে গেল, তারপর এখান থেকে পি সাইন আলফা কেটে গেল। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমার জায়গা নাই ওই পেজে আমি অঙ্ক করব, যার কারণে আমি অন্য একটা খাতায় অঙ্কটা করতেছি। দেখো তাহলে এখন দেখো কি আছে, তাহলে আমরা দেখো আমরা এটাকে বাদ দিলাম, এটা ছিল 4p উপরে, তাহলে 4p প্লাস 8 কজ আলফা, দেখো 4p প্লাস 8 কজ আলফা বাই নিচে ছিল 2p প্লাস p কজ আলফা, এটা ছিল ইকুয়াল টু, ও আরেকটা আছে 4p থেকে আমরা এই যে 2p বিয়োগ করতে পারি, তাহলে আমরা একবারে ক্যালকুলেশন করলে 2p করে দিলাম, এটা 2p করে দিই। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4p থেকে যে 2p বিয়োগ করি তাহলে 2p হয়, আর 8 কজ আলফা ইকুয়াল টু, এখানে শুধু আছে 8 সাইন আলফা, এটা শুধু আছে 8 সাইন আলফা বাই নিচে আছে p সাইন আলফা। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই খাতাটা সরাই দিলাম, এটা হলো আমার এখন, এখন সাইন আলফা কাটা। তো এখানে একটা খেয়াল করে দেখো, এখান থেকে উপরেটা পাচ্ছি 2p প্লাস 8 কজ আলফা বাই, এখানে p কমন নিলে থাকে আমাদের কি 2 প্লাস কজ আলফা, এটা থাকে, আর এখানে থাকে 8 বাই p। এখন এই p কাটা, তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি লিখতে পারি 2p প্লাস 8 কজ আলফা ইকুয়াল টু, তার মানে আমরা এটাকে 16 প্লাস হচ্ছে 8 কজ আলফা লিখতে পারি, মানে আর গুণ করলাম, দেখো এই বরাবর আমরা গুণ করলাম, তো সেটা হলো কি 16 প্লাস 8 কজ আলফা। তো এখন দেখো যে 8 কজ আলফা এবং 8 কজ আলফা কেটে গেল, তাহলে এখানে 2p ইকুয়াল টু থাকলো হচ্ছে 16, সুতরাং p এর মানটা হলো কত 8, তার মানে p এর মান 8 একক, এটা আমাদের অ্যান্সার। আমাদের বলছিল যে p এর মানটা কত, সেটা আমরা বের করলাম, সেটা হচ্ছে কি 8 একক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 1 নম্বর যে 1 যে 4 নম্বর অঙ্কটা ছিল, আমাদের বলছিল p এর মান কত, সেই p এর মানটা আমরা 8 করলাম। জাস্ট উপরেটা ক্যালকুলেশন ছিল, কিছুই না। প্রথমটা বিষয়টা বুঝতে পারলে অনেকগুলো পরে ইনশাআল্লাহ পারবা। এখন আমরা যেটা করাবো, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন যেটা করবো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 এর 1 নম্বরটা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কগুলো আমি যেগুলো বেশি বোর্ডে পড়ছি সেগুলো আমি করাচ্ছি, তোমরা অন্যগুলো মোটামুটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ওগুলো পড়বা। তো এখন বলতেছে 2 এর 1 নম্বরটা, 3p এবং 2p মানের বল দুইটির লব্ধির মান আর, যদি প্রথম বলের পরিমাণ দ্বিগুণ করা হয় তবে লব্ধির মানও দ্বিগুণ হয়, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কি বলতেছে, যে মনে করো যে একটা বিন্দুতে দুইটা বল কাজ করতেছে, একটা বিন্দু নিলাম, সেই বিন্দু দুইটা বল কাজ করতেছে, একটা 3p বল একটা 2p বল, তো দিলাম একটা 3p বল আর একটা আছে কি 2p বল, এই দুটো বল কাজ করতেছে। এখন এদের মধ্যবর্তী কোণ ধরে নিলাম আলফা। বলতেছে কি 3p এবং 2p মানের বল দুইটির লব্ধির মান হচ্ছে আর, তার মানে ধরলাম যে এদের লব্ধির মানটা হচ্ছে কত আর হলো। এখন দ্বিতীয় ক্ষেত্রে বলতেছে যদি প্রথম বলের পরিমাণ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি প্রথম বলটা 3p বল দ্বিগুণ করা হয়, দ্বিগুণ করলে কত হবে,
তাহলে 6p হবে করা হয়, তবে লব্ধির মান, তার মানে প্রথমটির বলের মান দ্বিগুণ করছে, এখন তো এটার মান তো দ্বিগুণ করে কিছু বলিনি, তার মানে এই মানটা একই থাকবে। সেক্ষেত্রে তার লব্ধির মান তখনও লব্ধির মান ও দ্বিগুণ হয়। তো দেখো লব্ধির মানও তখন হচ্ছে কি দ্বিগুণ হয়ে যায়, 2r হয়। আর এদের মধ্যবর্তী কোণ তো আলফা আছেই। এখন বলতেছে বল দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, মানে এই বল এবং এই বলের যে একটা বল, এটা মানে কোণে ক্রিয়াশীল হচ্ছে, সেই কোণটা কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। প্রিয় শিক্ষার্থী, আবার বলতেছি দেখো, প্রথম দুইটা এখন অপশন আছে, এখানে দুইটা কথা বলতেছে, যে প্রথম বলতেছে যে 3p এবং 2p মানের বল একটা বিন্দুতে ক্রিয়াশীল হয়, তখন তার লব্ধি আর হয়, তখন লব্ধি তার আর হয়। দ্বিতীয় ক্ষেত্রে বলতেছে যদি প্রথম বলটার পরিমাণটা দ্বিগুণ করা হয়, তা দ্বিগুণ করলে অবশ্যই 6p হবে। আর দ্বিতীয় বলটির কথা কিন্তু বলিনি, তার মানে ওটা ওরকমই থাকবে। সেক্ষেত্রে দেখো যে লব্ধির মানও দ্বিগুণ হয়ে যায়, লব্ধির মানটা যে আগে আর ছিল এখন হয়ে গেল কি 2r। এখন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তো বলদ্বয়ের মধ্যবর্তী কোণ যে আলফা সেটা বের করতে হবে। আমরা ধরি যে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা, ধরি বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা, ধরলাম বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা। এখন প্রিয় শিক্ষার্থী দেখো প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, এই বল এবং এই বল যার লব্ধি হচ্ছে আর, আমরা যে প্রথম ক্ষেত্রে আমরা যদি লিখি, তাই প্রথম ক্ষেত্রে এখানে কিন্তু দিক বের করবো না, লব্ধির মান বের করব। তো প্রথম ক্ষেত্রে লব্ধির মান আর স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি কি, আমরা সূত্র কিছুক্ষণ আগে দেখা আসলাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে পি স্কোয়ার মানে এই বলটা, তো এই বলটা যদি হয়ে থাকে 3p স্কোয়ার, কিউ মানে এই বলটা, তাই 2p স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। 2p মানে আছে 3p, কিউ মানে আছে 2p কজ আলফা। দেখো তো প্রিয় শিক্ষার্থী কিন্তু বোঝো নাকি, তা আমরা এখান থেকে লিখলাম হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 4 3 12 পি স্কোয়ার কজ আলফা। প্রথমটা এটা হলো। তো আর টু যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আসতেছে কি আর স্কোয়ার ইকুয়াল টু 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার কজ আলফা। এটা আমাকে 1 নম্বর ইকুয়েশন লিখে দিলাম, প্রথম ক্ষেত্রের কাজটা শেষ। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছিল, দ্বিতীয় ক্ষেত্রে তো আমি চিত্র আঁকাইছি যে এর মান দ্বিগুণ করা হয়েছে, প্রথম বলটির মান দ্বিগুণ করা হয়েছে, সেক্ষেত্রে লব্ধির মানটাও দ্বিগুণ হয়ে গেছে। সেক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে লব্ধিটা হয়েছে কি 2r, 2r স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী কিন্তু বিষয়টা কি বুঝতে পারছো কিনা জানি না, আমাদের লব্ধির মানটা হচ্ছে বের করার সূত্র হলো পি স্কোয়ার, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটা আমি যখন সূত্র শিখিয়েছি তখন কিন্তু দেখিয়েছি। এটা ছিল যে যদি দুইটা বল পি এবং কিউ পরস্পর, আমি এখানেও একটা কাজ দেখাচ্ছি, মনে করো একটা বল পি বল, একটা বল হচ্ছে কিউ বল, পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল থাকে এবং তাদের লব্ধি যদি আর হয়, সেক্ষেত্রে আর এর মানটা হবে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটা আমি দেখিয়েছি। তাহলে যেহেতু এখানে 3p বলা আছে, তার পি এর মানটা হবে 3, তার মানে কত হবে, সরি এটা আবার দ্বিতীয় ক্ষেত্রে এটা, তাহলে 6p স্কোয়ার প্লাস এটা কিউ এর মান, তাহলে 2p স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তারপর কি 2p কিউ কজ আলফা, 2p কিউ। দেখো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু বুঝো নাকি এটা। তো এখন আমরা করব কি, এটা যদি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 4r স্কোয়ার ইকুয়াল টু এটা হচ্ছে 36 পি স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 24 পি স্কোয়ার কজ আলফা। এটা আমাদের হয় 6 × 2 = 12 এবং 24 পি স্কোয়ার কজ আলফা হয়। ওকে, এখন আমি যদি এটা আরেকটু ক্যালকুলেশন করি, 4r স্কোয়ার ইকুয়াল 36 আর 4 হচ্ছে 40 হয়, 40p স্কোয়ার প্লাস এটা 24p স্কোয়ার কজ আলফা। এখন প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি আর 4 দ্বারা গুণ করে দিলাম, সেটা ভাগ করে দেবো, কারণটা হচ্ছে দেখো এখানে আর স্কোয়ার আছে, এখানে আর স্কোয়ার আছে, বাট সাথে আছে 4 গুণ আছে। তো আমরা ক্যালকুলেশন করার স্বার্থে সহজ করার জন্য আমরা 4 দ্বারা গুণ করে দেবো, সরি ভাগ করে দেবো। তো 4 দ্বারা যে ভাগ করে দেবো হয় পক্ষকে, এখানে থাকে আছে আর স্কোয়ার, এখানে থাকে 4×10 = 40 মানে 10p স্কোয়ার, আর 4×24 মানে 6p স্কোয়ার কজ আলফা হয়। এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। কেন ভাগ করে দিলাম 4 দ্বারা, কারণটা হচ্ছে দেখো
এখন 1 এবং 2 হতে যদি নিতে চাই, দেখো নিতে পারবো। কারণটা কি? এখানে আর স্কয়ার সমানও এটা, আর স্কয়ার সমানও এইটা। তাহলে আমরা এখন কিন্তু বলতে পারি যে 1 ও 2 হতে যদি নিই, তাহলে আমরা বলতে পারি কি হবে? তাহলে 1 ও 2 হতে পাই। যদি আমরা লিখি এভাবে, তাহলে আমরা কি আসতেছে দেখো, এটা সমান এটা যেহেতু হয়, তাহলে 13 পি স্কয়ার প্লাস 12 পি স্কয়ার কজ আলফা ইকুয়াল টু 10 পি স্কয়ার প্লাস 6 পি স্কয়ার কজ আলফা। এটা আমরা লিখলাম। তাই এখন দেখো 13 থেকে যদি 10 বাদ দাও, তাহলে থাকে হচ্ছে এখানে কত? 3 পি স্কয়ার। ওকে। আর এখানে দেখো 12 থেকে যদি 6 বাদ দাও, থাকে হচ্ছে 6 পি স্কয়ার, মানে 6 পি স্কয়ার কজ আলফা ইকুয়াল টু 0। সবগুলোকে এক পাশে নিয়ে এসে ক্যালকুলেশন করলে এটা হয়। এখন প্রিয় শিক্ষার্থী দেখো, এখান থেকে 3 পি স্কয়ার কিন্তু ভাগ দেওয়া যায়। যেহেতু আমাদের মধ্যবর্তী কোণ আলফা বের করতে হবে, সেক্ষেত্রে পি এর রাখার প্রয়োজন নাই। তো পি রাখার যেহেতু প্রয়োজন নাই, তো আমরা 3 পি স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম। 3 পি স্কয়ার ভাগ করে দিলে এখানে থাকে 1 আর এখানে থাকে 2 কজ আলফা ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা সুতরাং বলতে পারি যে 2 কজ আলফা ইকুয়াল টু -1, কজ আলফা ইকুয়াল টু -হাফ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কজ আলফা ইকুয়াল টু -হাফ। আমরা জানি কজ 120 ডিগ্রি মান হচ্ছে -হাফ। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটু লিখতে পারি কজ 120 লিখতে পারলাম। তাহলে কস কস কেটে গেলে তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার ছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আমাদের অ্যান্সার। তো আমাদের যে বলছিল যে আমরা বলছিলাম যে ধরি বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা, আলফার মানিতে বের করতে বলছিল, সেই মানটা আমরা এখানে বের করলাম যে আলফার মানটা হচ্ছে 120 ডিগ্রি। এটা আমাদের এখানকার অ্যান্সার। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু পরে একটা অঙ্কে যাব। দেখো তুই, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন যেটা আসতেছে, এবং আশা করছি তোমরা অঙ্কটা তুলতেছো, কারণ কিছু তোমরা বলতেছো না, যার ফলে এখন হচ্ছে 2 এর 2 নম্বর অঙ্কটা দেখবো। 2 এর 2 নম্বর অঙ্কটা বলতেছে যে 2 আলফা কোণে কেয়ারত দুইটি সমান বলের লব্ধি 2 বিটা কোণে কেয়ারত বল দুইটির লব্ধির দ্বিগুণ হলে প্রমাণ করো যে কজ আলফা সমান 2 কজ বিটা। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এখানে আমাদের বলতেছে কি 2 আলফা কোণে কেয়ারত দুইটা বল আছে আমাদের। তো সেক্ষেত্রে আমরা এখন একটা জিনিস দেখবো, 2 আলফা কোণে কেয়ারত দুইটি বলের সমান বল, আমি বলছি সমান বলের লব্ধি 2 বিটা কোণে কেয়ারত বল দুইটির লব্ধির দ্বিগুণ প্রমাণ করো যে কজ আলফা ইকুয়াল টু কজ বিটা। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার চিত্র আঁকাচ্ছি। দেখো এই বিন্দু দুইটা বল কাজ করতেছে, দুইটা বল কাজ করতেছে। একটা আছে পি বল, এটাও পি বল। দেখো বলতেছে দুইটি সমান বল, এই যে সমান বল, যার কারণে এ বরাবর যে বল কাজ করতেছে এ বরাবরই সেই কাজই, সেই বলটাই কাজ করতেছে। এবং বলতেছে তাদের 2 আলফা কোণে কেয়ারত, তার মানে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 2 আলফা। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 2 আলফা, তার মানে পি এবং পি এই দুইটা বলই পরস্পরের 2 আলফা কোণে কেয়ারত। এখন আমরা করবো কি, তাদের লব্ধিটা বের করবো। লব্ধিটা মনে করো যে আর, ওকে, এই লব্ধিটা আর। তাহলে এখানে বলতেছে কি যে 2 আলফা কোণে কেয়ারত দুটি সমান বলের লব্ধি, দুটি সমান বল নিলাম, এখানেও পি বল নিলাম, এখানেও পি বল নিলাম, যারা পরস্পর 2 আলফা কোণে ক্রিয়াশীল। এবং তাহলে অবশ্যই এই বলের লব্ধি থাকবে দুইটা বলে, যেহেতু লব্ধিটা নিলাম হচ্ছে কি আর, যেটা ধরলাম সেটা কোণ উৎপন্ন করছে পি বলের সাথে। এটা প্রথম ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্রে বলতেছে যদি 2 বিটা কোণে ক্রিয়াশীল হয় এই দুইটা বলই, তাহলে এই বলটা পি বল, এটাও পি বল। বলতেছে 2 বিটা কোণে ক্রিয়ারত বল দুইটি লব্ধির দ্বিগুণ হলে প্রমাণ করো যে কজ আলফা ইকুয়াল টু কজ বিটা। অর্থাৎ আগেকার যে লব্ধিটা পাবো সেই লব্ধিটা হচ্ছে এখন যদি 2 বিটা কোণে ক্রিয়াশীল থাকে, এরা যদি 2 বিটা কোণে ক্রিয়াশীল থাকে দুইটা বল, সেক্ষেত্রে লব্ধিটা হবে এর লব্ধিটা হবে এই লব্ধির অর্ধেক, বা এই লব্ধিটা হবে এই লব্ধির দ্বিগুণ। দেখো যদি বলতেছে 2 আলফা কোণে ক্রিয়ারত দুইটি সমান বলের লব্ধি, সমান বলের লব্ধিটা হবে 2 বিটা কোণে ক্রিয়ারত বল দুইটির লব্ধির দ্বিগুণ। অর্থাৎ এখানে 2 আলফা কোণে ক্রিয়াশীল থাকার কারণে যে লব্ধিটা পাইলাম, 2 বিটা কোণে ক্রিয়াশীল থাকার কারণে যে লব্ধিটা পাইলাম, এই লব্ধিটা হবে এই লব্ধির দ্বিগুণ। তাহলে এই লব্ধিটা হবে কি, এই লব্ধির দ্বিগুণ। তাহলে আমাদের এখানে কি বের করতে হবে, লব্ধির, অবশ্যই লব্ধির মান বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা এটা প্রথম ক্ষেত্র, এবার এটা দ্বিতীয় ক্ষেত্র।
তো আমরা এখন কি করব? প্রথম ক্ষেত্রে যদি চিন্তা করি, প্রথম ক্ষেত্রে কি করব? হ্যাঁ, প্রথম ক্ষেত্রে। তো প্রথম ক্ষেত্রে দেখো যে আমরা উম লব্ধি বের করব r, নিলাম r, স্কয়ার ইকুয়াল টু এটা p বল, p স্কয়ার, এটা q স্কয়ার মানে এটাও p স্কয়ার প্লাস 2p, q মানে এটাও p cos, দেখো এখানে হচ্ছে 2 আলফা হবে। কেন 2 আলফা হবে? কারণ কি এরা পরস্পরে 2 আলফা কোণে ক্রিয়াশীল। সেজন্য cos 2 আলফা হলো। আমরা এখন একটু যদি ক্যালকুলেশন করি, r স্কয়ার ইকুয়াল টু 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos 2 আলফা। তো আমরা একটু কাজ করে নিতে পারি, বা আমরা একটু পরেই কাজ করব। এটা আমরা লিখলাম। তো এখন দেখো এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে? দেখো দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি, দেখো r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos 2 বিটা। এটা হচ্ছে আমাদের। এটাকে ক্যালকুলেশন করলে r স্কয়ার ইকুয়াল টু 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos 2 বিটা। কারণ দ্বিতীয় ক্ষেত্রে এরা পরস্পরের 2 বিটা কোণে ক্রিয়াশীল ছিল। এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। যদিও ইকুয়েশন দেওয়ার দরকার ছিল না, শর্ত মতে। তো আমাদেরকে একটা কথা বলে রাখি আবার, যেহেতু এখানে 2 রকম বল কাজ করতেছে, তো আমরা এখানে একটু দিলাম, এখানে বলটা লব্ধিটার নাম দিলাম r1, আর এটাকে r2 দিলাম। যে 2 রকম লব্ধি তো একই রকম লব্ধি না, এজন্য r1 দিলাম। তাহলে r1 স্কয়ার আর এটা কি r2 স্কয়ার, এটা দিলাম। তো শর্ত মতে, আমরা যে শর্ত মতে লিখি, শর্ত মতে ছিল যে এই লব্ধিটা এই লব্ধির আছে দ্বিগুণ। এই লব্ধিটা ছিল এই লব্ধিটার আছে দ্বিগুণ। তো আমরা এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে শর্ত মতে আমরা লিখতে পারি যে r1 ইকুয়াল টু এই লব্ধিটা হবে কি, এই লব্ধিটার আছে দ্বিগুণ। দেখো তো এটা লিখতে পারি নাকি? এটা আমরা লিখতে পারি। কারণ শর্ত মতে ছিল এখানকার যে লব্ধি সৃষ্টি হবে সেই লব্ধিটা হবে এখানকার লব্ধির হচ্ছে দ্বিগুণ। সেজন্য r1 ইকুয়াল টু 2r2, এটা আমরা লিখলাম। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যদি হয়ে থাকে, এখন দেখো উভয়পক্ষকে যদি তুমি স্কোয়ার করো, r1 স্কোয়ার, এটা 4 হয়ে যায়, 4r2 স্কোয়ার হয়ে যায়। ওকে, এখন দেখো r1 স্কোয়ারের মানটা বসায় দাও। r1 এর মান স্কোয়ার মানটা বসালে এখানে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 2 আলফা এটা হয়। আর এই পাশে আমাদের হয় কি, যেহেতু 4 দ্বারা একেবারে গুণ হবে, তাহলে আমরা একবারে না লিখি 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 2 বিটা। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোঝো নাকি? এই যে 4 আর r2 স্কয়ারের মানটা যেটা ছিল সেটা আমরা বসাই দিলাম। এখন আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে কি, এখানে একটা কাজ করা যায়। এই 2p স্কয়ার কমন নেওয়া যায়, যেহেতু সব আছে, কমন নিলে 1 প্লাস cos 2 আলফা হয়। আর এখানে দেখো, এখানে আমরা গুণ করলে 8p স্কয়ার প্লাস 8p স্কয়ার cos 2 বিটা, এটা আমরা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু কাজ করি। দেখো 2p স্কয়ার, আমরা এটাকে এই সূত্রটা পরে লিখি। 8p স্কয়ার এখানে কমন নিলে আবার এখানে হয় 1 প্লাস cos 2 বিটা, 1 প্লাস cos 2 বিটা। এখন p স্কয়ার 2p স্কয়ার 2p স্কয়ার দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে এখানে থাকে হচ্ছে 1 প্লাস cos 2 আলফা, আর এখানে থাকে 4 1 প্লাস cos 2 বিটা, এটা আমাদের থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন আহ, তোমার ত্রিকোণমিতি করছো, মোস্ট ইম্পর্টেন্ট যেটা সূত্র ছিল, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট সূত্র, সেটা হচ্ছে কি cos 2 আলফা সমান লেখা যায় 2 cos স্কয়ার আলফা। পাশাপাশি একটা সূত্র ছিল 1 মাইনাস cos 2 আলফা ইকুয়াল টু লেখা যায় 2 sin স্কয়ার আলফা। একই দুইটা সূত্র পাশাপাশি আমি সবসময় যখন করাই সবসময় পাশাপাশি দুইটা সূত্র লিখি, কারণ দুইটা খুবই ইম্পর্টেন্ট সূত্র। 1 প্লাস cos 2 আলফা সমান 2 cos স্কয়ার আলফা, আর 1 মাইনাস cos 2 সমান 2 sin স্কয়ার আলফা। তাহলে তাহলে আমাদের কোনটা? এটা 1 প্লাস cos 2 আলফা মানে 2 cos স্কয়ার আলফা। তো আমরা এখান থেকে আমরা লিখতে পারি কি, এটুকের পরিবর্তে 2 cos স্কয়ার আলফা, আর এখানে লিখতে পারি 4 রাখলাম, এটাকে আবার লিখতে পারি 2 cos স্কয়ার বিটা। ওকে, তো 2 2 কেটে দাও, দিয়ে কি থাকে এখানে, তাহলে cos স্কয়ার আলফা ইকুয়াল টু, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 2 2 কেটে দাও, cos স্কয়ার আলফা ইকুয়াল টু তাহলে 4 cos স্কয়ার বিটা। এখন আমরা যদি উভয় পক্ষকে রুট করি তাহলে কি আসে, এখানে আসে cos আলফা, আর এখানে 4টাকে রুট করে 2 হয়ে যায় 2 cos বিটা। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল।
এটাই প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বলেছিল যে cos আলফা ইকুয়াল টু 2 cos বিটা, এটা প্রমাণ করো। তাহলে আমাদের এখানকার যে অঙ্কটা আছে cos আলফা ইকুয়াল টু 2 cos বিটা, এই অঙ্কটা তোমাদেরকে প্রমাণ করতে বলছিল, অর্থাৎ এটা আমি দেখাচ্ছি তোমাদের cos আলফা ইকুয়াল টু 2 cos বিটা, এটা আমরা প্রমাণ করলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর 6 মিনিট সময় আছে, আমি আরেকটা অঙ্ক দেখাবো। যদি সময় না থাকে তার পরবর্তীতে পরে ক্লাসে আমি অঙ্কটা শেষ করবো, যদি না হয়, শেষ না হয়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অঙ্কটা করলাম। এখন বাকি এই অঙ্কগুলো তোমাদের অবশ্যই হোমওয়ার্ক থাকবে, তোমরা নিজেরা করবা এটা। দেখো স্যারের 2 নম্বর একটা অঙ্ক বলতেছে, যদি অঙ্কটা মনে হয় শেষ হবে না, পরস্পর আলফা কোণে আনত, পরস্পর আলফা কোণে আনত, মানে দুইটা বল আছে যেখানে তারা হচ্ছে আলফা কোণে আনত। সে বল দুইটা কি, পি ও কিউ মানের বল দুইটির লব্ধির মান √3 কিউ। দেখো প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত আগে পড়ো। বলতেছে পরস্পর আলফা কোণে আনত, পি ও কিউ মানের বল দুইটির লব্ধির মান √3 কিউ, এবং তা পি বলের সাথে, পি বলে ক্রিয়া রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তবে দেখাও যে পি ইকুয়াল টু কিউ অথবা পি ইকুয়াল টু 2 কিউ। প্রিয় শিক্ষার্থীদের দেখো, এখানে আমাদের বলতেছে যে দুইটা বল কাজ করতেছে একটা বিন্দুতে। আমি চিত্রটা আঁকাই। দেখো পরস্পর আলফা কোণে আনত, তো পরস্পর আলফা কোণে আনত পি ও কিউ মানে দুটি বল। দেখো মনে করো এই বলটা নিলাম পি বল, আর এই বলটা নিলাম হচ্ছে কিউ বল, এই দুইটা বল নিলাম। তো এখন কথা হচ্ছে এই দুইটা বল পরস্পরের আলফা কোণে ক্রিয়াশীল, এদের মধ্যবর্তী কোণ আলফা। দেখো পি ও কিউ মানের বল দুইটির লব্ধির মান বলতেছে আলফা কোণে আনত পি ও কিউ মানে লব্ধির মানটা আছে √3 কিউ। তার আমরা যেখানে √3 নেব, মানে লব্ধি নেব, সেই লব্ধির মানটা হচ্ছে কি √3 কিউ, মানে আর এর মানটা √3 কিউ, যেটা আবার এবং তা পি বলের সাথে, পি বলের ক্রিয়া রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ এখানকার এই যে আমরা থিটা লিখলাম বারবার, এখন সে আর থিটা হবে না, তখন এটার মানটা হবে কত, 30 ডিগ্রি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তখন এর মানটা হবে কত, 30 ডিগ্রি। কারণ কি বলতেছে, এই লব্ধিটা পি বলে ক্রিয়া রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, আবার আমি প্রশ্নটা আবার পড়ি। দেখো বলতেছে পরস্পর আলফা কোণে আনত পি ও কিউ মানের বল দুটি, এখানে একটা পি বল নিয়েছি, একটা কিউ বল নিয়েছি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি আলফা, এবং তার লব্ধিটা হচ্ছে √3 কিউ, মানে আর এর মানটা √3 কিউ, √3 কিউ, যেটা পি বলে ক্রিয়া রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আগে আমরা যেরকম থিটা লিখতাম, থিটা লিখবো না, কারণটা কি, এই √3 মানে এই যে লব্ধিটা পি বলে ক্রিয়া রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু দেখো, যদি আমাদের এটুক যদি 30 ডিগ্রি হয়ে থাকে, এটুকু যদি পুরো আলফা হয়, তাহলে এটুকু অবশ্যই আলফা মাইনাস 30 ডিগ্রি হবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এটা লিখলাম, তোমাদেরকে আমি আবার বোঝাচ্ছি। দেখো বিষয়টা হচ্ছে, যদি আমাদের হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদ্যুৎ চলে গেছে, তাই ক্লাস নিতে সমস্যা হচ্ছে, বিদ্যুৎ নেই।